আন্দামান মানে সবুজ জল বা নীল জল বা সাদা বালির সৈকত নয়। আন্দামান মানে পোর্ট ব্লেয়ার, সেলুলার জেল বা নীল সমুদ্রে ভেসে বেড়ানোও নয়। আন্দামান হলো নীল সমুদ্রে ভেসে থাকা কতকগুলো দ্বীপের মাঝখানে আদিম জনগোষ্ঠীর বেঁচে থাকার অস্তিত্বের লড়াই। আজ আমরা এসেছি প্রকৃতির কোলে পরম স্নেহে লালিত এক আদিম জনগোষ্ঠীর দোরগোড়ায়, যারা তথাকথিত সভ্য সমাজের কাছে জারোয়া নামে পরিচিত। আজ আমরা এসেছি বারাতাঙে, যেখানে আমরা দেখব লাইমস্টোন কেভ, মাড ভলক্যানো এবং গায়ে মাখব প্রাচীন পৃথিবীকে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি আন্দামানের এক অসাধারণ জার্নিতে, পোর্ট ব্লেয়ার থেকে বারাতাং আইল্যান্ডে। এই রাস্তাটা যেমন সুন্দর তেমনই একটু ইউনিক, কারণ এখানে আছে জঙ্গল, ট্রাইবাল এরিয়া আর কিছু গুরুত্বপূর্ণ আইন কানুন। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। সকাল সকাল খুব ভোরে প্রায় 4টে থেকে 5টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি পোর্ট ব্লেয়ার থেকে, কারণ বারাতাং যাওয়ার জন্য কনভয় সিস্টেম ফলো করতে হয়। এই কনভয় আপনাকে নিয়ে যাবে আন্দামানের ট্র্যাঙ্ক রোড ধরে, যা সরাসরি জঙ্গলের ভিতর দিয়ে যায়। এই জার্নির সবচেয়ে সেন্সিটিভ অংশ হচ্ছে জারোয়া রিজার্ভ। এখানে বসবাস করে জারোয়া ট্রাইব, একটি প্রোটেক্টেড ট্রাইব। এই এলাকায় খুব গুরুত্বপূর্ণ নিয়ম মানতেই হবে। গাড়ি থামানো সম্পূর্ণ নিষিদ্ধ, ছবি বা ভিডিও তোলা একদমই বেআইনি, খাবার বা কিছু দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, জানালা খোলা রাখাও উচিত নয়। এই নিয়মগুলো ভাঙলে কড়া শাস্তি হতে পারে, কারণ সরকার এই ট্রাইবের সুরক্ষা নিশ্চিত করতে খুবই স্ট্রিক্ট। পোর্ট ব্লেয়ার থেকে বারাতাঙের দূরত্ব হলো 100 কিলোমিটার। এখন আমরা রয়েছি জিরকাতাঙে, যেটা পোর্ট ব্লেয়ার থেকে 42 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এই জিরকাতাং থেকেই শুরু হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার জার্নি। জারোয়াদের সংরক্ষিত এরিয়ার নিরাপত্তার জন্য সব গাড়িকে একসাথে কনভয় করে যেতে হয়, মানে একা একা যাওয়া যাবে না। সাধারণত দিনে কয়েকটা নির্দিষ্ট সময়ে কনভয় ছাড়ে: ভোর 6টা, সকাল 9টা, দুপুর 12টা এবং বিকেল 3টে। দেখুন, সব গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট সময়ে পুলিশ এসকর্ট করে একসাথে নিয়ে যাবেন। সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি এবং মাঝখানে ট্যুরিস্টদের গাড়ি। আচ্ছা, এই রুটে সরকারি বাসও চলে। আপনারা চাইলে সরকারি বাসেও এই বারাতাং ভ্রমণ করতে পারেন। সবচেয়ে অবাককর বিষয় হলো, এই জিরকাতাঙে এসেও আপনি চপ মুড়ি পেয়ে যাবেন। অর্থাৎ পশ্চিমবাংলার চপ শিল্প যে এতদূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে, সেটা আমাদের ধারণার মধ্যেই ছিল না। এই লোভনীয় চপ দেখে খিদে পাওয়া তো স্বাভাবিক, তাই আমাদের হোটেল থেকে যে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, সেই ব্রেকফাস্টটা আমরা জিরকাতাঙেই করেছিলাম। কারণ কনভয় বেরোনোর প্রায় 1 ঘন্টা আগেই ড্রাইভার আপনাকে এখানে পৌঁছে দেবে। আর কনভয় বেরোতে যেহেতু সময় পাবেন, সেহেতু এখানে ব্রেকফাস্টটা করে নেওয়াটাই বেটার, কারণ পরবর্তীকালে কিন্তু আপনি আর সময় পাবেন না। এখন আমি আপনাদের নিয়ে চলেছি একেবারে অন্যরকম এক অভিজ্ঞতায়। জিরকাতাং চেকপোস্ট থেকে কনভয়ে করে বারাতাং আইল্যান্ড যাওয়ার পথে। এই পথ শুধু একটা রাস্তা নয়, এটা ইতিহাস, প্রকৃতি আর এক রহস্যময় জীবনের গল্প। জিরকাতাং চেকপোস্ট থেকে যেহেতু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই এখানে যে ভিডিও বা ছবি দেখানো হবে তা সম্পূর্ণ প্রতীকী বা কোনো এআই জেনারেটেড। চারিদিকে বিশাল বিশাল গাছ, সূর্যের আলো কষ্ট করে মাটিতে পৌঁছচ্ছে, একেবারে আদিম পৃথিবীর মতো অনুভূতি। এই জঙ্গল আজও তার পুরনো রূপ ধরে রেখেছে। কোনো শহরের কোলাহল নেই, শুধু প্রকৃতির শব্দ। কনভয়ে চলার পথে হঠাৎই দূরে চোখে পড়ল কিছু মানুষ। এরা হলেন জারোয়া ট্রাইব, যাদের জীবনযাপন একেবারেই আলাদা। আমাদের মতো আধুনিক নয়, বরং সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল। জারোয়া ট্রাইব হলো আন্দামানের অন্যতম প্রাচীন আদিবাসী গোষ্ঠী। তারা হাজার হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রা রয়েছে, যা আজও অনেকটাই অজানা এবং রহস্যময়। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি মিডিল স্ট্রেটে। এখানে গাড়ি নিয়ে ফেরিতে উঠতে হয়। গাড়ি, বাইক, মানুষ সব একসাথে নদী পার হয়। এই ফেরি রাইডটা ছোট হলেও খুব সুন্দর আর আলাদা একটা অভিজ্ঞতা দেয়। আর এই ফেরির ওপর বাস চড়েছে দেখে বেশ মজা হচ্ছিল। আর এই ওপরে যে খোলা অংশটা রয়েছে, সেখান থেকে বাইরের প্রকৃতির দৃশ্য কিন্তু সত্যি অমায়িক। দেখুন, চারিপাশে শুধু ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝখানে বয়ে চলেছে ব্যাকওয়াটার্স, এবং তার মাঝখানেই রয়েছে ছোট ছোট আরও অনেকগুলো দ্বীপ, যেগুলো দেখতে বেশ সুন্দর। এবার আসি জারোয়া ট্রাইবের ব্যাপারে।
তাদের জীবনযাত্রা খুবই সহজ ও প্রকৃতি নির্ভর। তারা জঙ্গলে শিকার করে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে, ফল, মধু এবং বন্য খাদ্য সংগ্রহ করে। আধুনিক প্রযুক্তি বা শহরের সুবিধার উপর তারা নির্ভর করে না। তাদের ঘরবাড়িও খুব সাধারণ, জঙ্গলের উপকরণ দিয়েই তৈরি। কনভয়ের মধ্যেই আমরা দেখতে পেলাম কেউ হাঁটছে, কেউ শিকার করতে যাচ্ছে, কেউ বা পরিবারের সাথে সময় কাটাচ্ছে, কেউ আবার শিকার করে নিয়ে আসছে। এই দৃশ্যগুলো সত্যিই আমাদের মনে করিয়ে দেয় মানুষ আর প্রকৃতির সম্পর্ক কতটা গভীর হতে পারে। তবে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, জারোয়া ট্রাইবের ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের সাথে কথা বলা বা কিছু দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই নিয়মগুলো তাদের সুরক্ষা এবং সংস্কৃতি রক্ষার জন্য করা হয়েছে, তাই আমাদেরও উচিত তাদের সম্মান করা এবং দূর থেকেই পর্যবেক্ষণ করা। এই জঙ্গল পেরিয়ে যখন আমরা সামনে এগোচ্ছি বারাতাং আইল্যান্ডের দিকে, তখন মনে হচ্ছে আমরা যেন একটা অন্য জগৎ থেকে ফিরে আসছি, একটা জগৎ যেখানে এখনও সময় থেমে আছে। তো বন্ধুরা, জিরকাতাং চেকপোস্ট থেকে বারাতাং আইল্যান্ড যাওয়ার এই জার্নিটা আমাদের শুধু প্রকৃতি নয়, মানুষের বিভিন্ন জীবনযাত্রাও দেখায়। এটা আমাদের শেখায় সব জীবন একরকম নয়, আর সেই বিভিন্নতাকেই সম্মান করা উচিত। মিডিল স্ট্রেট জেটি থেকে বারাতাং আইল্যান্ডে পৌঁছাতে আমাদের এই লঞ্চে করে, অর্থাৎ সরকারি লঞ্চে করে যেতে সময় লাগে প্রায় 10 মিনিট। বারাতাং আইল্যান্ডে পৌঁছে এখান থেকে আমাদের স্পিড বোট করে যেতে হবে লাইমস্টোন কেভ দেখার জন্য, এবং এখানে স্পিড বোটের জনপ্রতি ভাড়া পড়ে 1000 টাকা। এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। চারিদিকে নৌকা, পর্যটকদের ভিড় আর এক সুন্দর দ্বীপের পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা একটা আলাদাই মাত্রা দেয়। আমরা এখন স্পিড বোটে উঠে গেছি। ওই জেটির থেকে আমাদের স্পিড বোট আস্তে আস্তে এগিয়ে চলেছে লাইমস্টোন কেভের দিকে, এবং এই লাইমস্টোন কেভ যেতে স্পিড বোটে সময় লাগে প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট, এবং এই যাত্রাপথটি খুবই রোমাঞ্চ এবং অনেক কিছু দেখার রয়েছে। এই জলপথের দুই পাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, এবং সেই অরণ্যে রয়েছে শ্বাসমূল, ঠেসমূল, এবং কিছু কিছু জায়গা আপনারা দেখতে পাবেন দুই রঙা জল পরস্পর পাশাপাশি রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি বারাতাং আইল্যান্ডের জেটিতে, এবং এখান থেকে শুরু হচ্ছে নতুন একটা পথ, যে পথটা এতদিন আমরা শুধু ভিডিওতেই দেখেছি। এই প্রথমবার নিজের চোখে চাক্ষুষ করব। চলুন দেখে নিই। আমরা এখন ঢুকে পড়েছি ম্যানগ্রোভ জঙ্গলের ভিতরে। দুপাশে ঘন সবুজ গাছপালা আর মাঝখানে সরু জলপথ। মনে হচ্ছে যেন সেই প্রকৃতির তৈরি কোনো একটা টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। জলের ওপর বোটের শব্দ, ঠান্ডা বাতাস পুরো পরিবেশটাকে আরও ম্যাজিক্যাল করে তুলছে। এই জায়গাটার সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানকার শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে শুধু প্রকৃতি আর প্রকৃতির শব্দ। সত্যি মনটা একদম শান্ত হয়ে যায়। আমরা পৌঁছে গেলাম লাইমস্টোন কেভের জেটিতে, এবং এই জেটি থেকে আমাদের যাত্রাপথটা হবে হেঁটে, এবং এই রাস্তাটা কিন্তু অনেকটাই বন্ধুর প্রকৃতির। কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, এবং বেশ স্লিপারি, তাই এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। জোয়ারের সময় এই অংশগুলো জলে ডুবে থাকে, তাই এই অংশগুলোতে খুব সাবধানে চলাফেরা করতে হবে। এখানে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ অরণ্য এবং সেই সাথে বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখতে পাবেন। কিছু দূর এগিয়ে চোখে পড়বে পর্যটক সহায়তা কেন্দ্র। আপনি যদি কোনো সমস্যায় পড়ে যান, তাহলে এইখানে এসে আপনি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন। জঙ্গল পেরিয়ে আপনাদের চোখে পড়বে একটি খোলা মাঠ, যেখানে চাষাবাদও হয়।
খবর নিয়ে জানতে পারলাম এই গ্রামে রয়েছে 8টি বাড়ি। এই বিষয়টা আমাদেরকে একটু অবাকই করেছিল। এরকম একটা নির্জন জঙ্গলে যে মানুষ এভাবে চাষাবাদ করে বসবাস করতে পারেন সেটা কখনো আমাদের ধারণার মধ্যেই ছিল না। এই অংশে রয়েছে গ্রামের মেঠো পথ, সেই পথ ধরে এগিয়ে যেতে হবে সামনে। তবে আপনারা সবসময় গাইডের সাথেই যাবেন, কারণ আমাদের সাথে আর একটা গ্রুপ গেছিল, তারা কিন্তু হারিয়ে গেছিল। তাদেরকে আবার খুঁজে এনে একসাথে ঘুরতে নিয়ে যাওয়া হলো। এই অংশ থেকে আবার শুরু হচ্ছে উঁচু নিচু পাহাড়ি পথ এবং সেখানে রাস্তা কিন্তু খুবই সংকীর্ণ, তাই এই জায়গাটাও আপনারা খুব সাবধানে চলাচল করবেন। এখানে পায়ে হাঁটা পথের দূরত্ব হলো 1.5 থেকে 2 কিলোমিটার। তাই এই সমগ্র যাত্রাপথে আপনারা শেষ অংশে কতকগুলো দোকান দেখতে পাবেন, যেখানে আপনারা ছাতুর শরবত, জল, কোল্ড ড্রিঙ্কস এবং ডাব খেতে পারেন। এই ট্রেক করার সময় আপনারা খাবার জল অবশ্যই সাথে রাখবেন। है यहाँ से स्टार्टिंग है, पूरा 100 मीटर की है। उसमें आपको 60 मीटर्स में फुली ऐसा ओपन नजर आएगी, ओपन पार्ट। ये 60 मीटर ओपन पार्ट से फुली डेड हो चुकी है, क्योंकि डायरेक्टली यहाँ पे बाई साइड धूप पड़ रही है इसके कारण। एंड आपको आगे जाकर 40 मीटर पार्ट ऊपर से फुली कवर्ड नजर आएगी। वहाँ कवर्ड जो पार्ट है सभी पार्ट एक्टिव पार्ट है, वो अभी भी कंटिन्यू फॉर्म कर रहे हैं। और बहुत सारे अलग अलग नेचुरली बहुत अलग अलग शेप बने हुए हैं। बस आपको देख कर इमेजिनेशन करना होगा, वैसा आपको अंदर बहुत अलग अलग कुछ बनाओ अंदर नजर आएगी। अंदर जाके 40 मीटर्स में अंधेरा हुआ तो मोबाइल का फ्लैश ऑन करना होगा आप लोगों को। और जो भी एक्टिव पार्ट्स होगा वहाँ टच करने अलाउड नहीं है, टच मत करिएगा कोई भी, ठीक है। एक साथ में आइए। আমরা এখন লাইমস্টোন কেভের ভেতরে প্রবেশ করতে চলেছি। এই সমস্ত কেভটি প্রায় 100 মিটার লম্বা। তার মধ্যে প্রথম 60 মিটারের কেভের ওপরের অংশটা খোলা এবং ভিতরের 40 মিটারের দৈর্ঘ্যের কেভটা সম্পূর্ণ বন্ধ এবং ওপরের দিকটাও বন্ধ, অর্থাৎ ভিতরের অংশটা পুরো অন্ধকার। সেখানে আমরা টর্চ জেলেই দেখতে পাবো, কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। আপনারা যদি বিশাখাপত্তনমের বোরা গুহাল্লুতে যান, সেখানে দেখবেন লাইটের ব্যবস্থা রয়েছে। গুহার ভেতর ঢুকতেই চারিদিকে দেখা যাচ্ছে বিভিন্ন আকারের পাথরের গঠন। কোথাও মনে হচ্ছে ঝাড়বাতি ঝুলছে, কোথাও আবার মনে হচ্ছে মাটির থেকে পাথরের স্তম্ভ উঠে এসেছে। গুহার ছাদ থেকে যে লাইমস্টোন ধীরে ধীরে ঝুলে নিচের দিকে নামতে থাকে তাকে বলা হয় স্ট্যালাকটাইট। হাজার হাজার বছর ধরে জলের ফোঁটার সাথে ক্যালসিয়াম কার্বনেট জমে এই গঠন তৈরি হয়। আর গুহার মাটি থেকে উপরের দিকে যে পাথরের গঠন তৈরি হয় তাকে বলা হয় স্ট্যালাগমাইট। লাইমস্টোন কেভ দেখে আমরা আবার ফিরে এলাম মিডিল স্ট্রেট জেটিতে। এখান থেকে আমরা কারে করে আবার যাব মাড ভলক্যানো দেখে। আর একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করলাম, ডুয়ার্স জয়ন্তীতে আমরা যেমন পাহাড়ের গায়ে গায়ে মেঘ দেখতে পাই, ঠিক সেরকম এখানে সমুদ্রতলের কাছাকাছি ম্যানগ্রোভের গায়ে মেঘ জমে রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি মাড ভলক্যানোতে। ভাবুন তো, আগ্নেয়গিরি কিন্তু আগুন নেই, নেই লাভা, তবুও মাটি নিচে থেকেই ফুটছে। এটা কি সত্যি নাকি কোনো রহস্য? আসলে মাটির নিচে থেকে জমে থাকা গ্যাস এবং জল ধীরে ধীরে বেরিয়ে আসছে, আর তার সঙ্গেই উঠে আসছে কাদা। জানেন কি, পৃথিবীতে খুব কম জায়গাতেই এমন মাড ভলক্যানো দেখা যায়, আর ভারতের মধ্যে এই জায়গাটা অন্যতম বিরল। এই ছিল আমাদের আজকের যাত্রা বারাতাং আইল্যান্ডে অজানা সৌন্দর্যের খোঁজে। লাইমস্টোন কেভ থেকে মাড ভলক্যানো, প্রকৃতির প্রতিটি কোণ যেন এক একটা নতুন গল্প বলছে। যদি আপনারা এরকম অফবিটের জায়গা ঘুরতে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা লাইক দিয়ে রাখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়ে আসছি আরও অনেক অজানা সুন্দর এক্সাইটিং ট্রাভেল স্টোরি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন আর নতুন জায়গা এক্সপ্লোর করতে থাকুন।